আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি তাসনিয়া তাসনিম মার্মি, সহকারী শিক্ষক, আফরোজ খান মডেল স্কুল। এইচএমএস অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটি নেব। তোমাদের গত ক্লাসের পরে আজকের ক্লাস ছিল অধ্যায় 11, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো আজকে হচ্ছে আমরা গারো এই নৃগোষ্ঠী সম্পর্কে পড়াবো। যদিও বাংলাদেশের ছোট বড় প্রায় 45টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। আমরা যদিও দেখা যাচ্ছে যে আমরা সবাই বাঙালি, আমাদের ভাষা বাংলা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অনেকেই উপজাতি হিসেবে বলি, কিন্তু এটা হচ্ছে সঠিক শব্দ না। এরা হচ্ছে আলাদা একটা সংস্কৃতির বাহক। তারা একটু ভিন্ন সংস্কৃতি, তাদের নিজস্ব কারো কারো ভাষা রয়েছে, কারো কারো বর্ণমালা রয়েছে, আবার দেখা যাচ্ছে তাদের নিজস্ব কিছু অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব রয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে তারা একটা ভিন্ন নৃগোষ্ঠী এবং জনসংখ্যায় কম বলে আমরা এই নৃগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলি। তো চলো আমরা আজকে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানি। আজকে আমি তোমাদেরকে পড়াবো গারো এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। যেহেতু আমরা ময়মনসিংহে বসবাস করি, তো দেখা যাচ্ছে যে এই নৃগোষ্ঠীর নামটা আমরা অনেকেই জানি, ঠিক আছে? একটু দেখতে ভিন্ন থাকে, আমরা অনেকেই বলি বা মুখে মুখে বলে ফেলি, তো আমরা এটা জানি। আজ থেকে প্রায় ধারণা করা হয় 4000 বছর পূর্বে তিব্বত থেকে এটা আগমন ঘটেছিল এবং বেশিরভাগই দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের গারো পাহাড়ের আশেপাশে, যেটাকে আমরা হালুয়াঘাট বা ওদিকে চুকনার বর্ডারের যে পাহাড়গুলো রয়েছে সেগুলোকে বলি। এই গারো পাহাড়ের আশেপাশে বসবাস করে। তো আমি আগে ছোট পরিসরে বলছি, তারপর তোমাদেরকে ডিটেইলে বলছি। গারোদের নিজস্ব ভাষা রয়েছে, এই ভাষার নাম আচি কিংবা গারো ভাষা বলা হয়। ওদের নিজস্ব বর্ণমালাও রয়েছে। ধর্ম হচ্ছে সাংসারিক, প্রধান ধর্ম তাদের সাংসারিক, কিন্তু বর্তমানে কিছু গারো নৃগোষ্ঠীরা খ্রিস্ট ধর্মাবলম্বীও হয়ে থাকে, দেখা যায় তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। খাদ্য সাধারণত তারা ভাত, মাছ, মাংস, সবজি সবকিছুই খায়, কিন্তু তাদের একটা স্পেশাল বা তাদের একটা পছন্দের খাবার হচ্ছে বাঁশের কোড়াল। বাঁশের কোড়ালটা হচ্ছে একদম বাঁশের কচি, যখন বাঁশের আগাতে এক ধরনের বাগানো পাতার মতন দেখা যায়, খুব নরম থাকে। অ্যাকচুয়ালি বাঁশটা কচি, বাঁশটা খুব নরম থাকে। এটাকে তারা বিভিন্ন সবজি, মাছ, মাংস রান্না করে খায়। এটাকে বলা হয় বাঁশের কোড়াল। এই খাবারটা কিন্তু শুধু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী না, ওই অঞ্চলের বা সাধারণ মানুষের মাঝে খুব জনপ্রিয়। পোশাক হচ্ছে দকবান্দা ও দকশাড়ি। মেয়েরা সাধারণত দকবান্দা ও দকশাড়ি নামক একটি পোশাক পরিধান করে। উৎসব হচ্ছে ওয়াঙ্গালা। আর দেবতা হচ্ছে শালযোগ নামের দেবতার তারা দেবতাকে অনুসরণ করে। এছাড়া তারা দেখা যায় যে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে, অক্টোবর থেকে না, এটা হবে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে নতুন ধান তোলার এক ধরনের উৎসব করে, ঠিক আছে? এই উৎসবটা তারা ঘরে যখন নতুন ধান আসে তখন তারা খুব জাঁকজমকভাবে এই উৎসবটা পালন করে। নানা রকম পিঠা, ওই নতুন চালের পিঠা চিরা তৈরি করা হয়। এছাড়া দেখা যাচ্ছে তারা উৎসবের শুরুতে বিভিন্ন রকম গান বাজনা, এই উৎসবগুলোর শুরুতে বিভিন্ন রকম গান বাজনা বাজিয়েও উৎসবগুলো পালন করে। এদিকে আছে ওদের ঘর বাড়ি সম্পর্কে। আচ্ছা, আমি এখন ওদেরকে বই থেকে বলছি। দেখো, বইয়ে গারোদের এখানে আছে নিজস্ব ভাষা, আমরা অবশ্যই শিখবো। এটা অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে অধ্যায়টা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা পুরোপুরিটাই ছোট ছোট ভাবে মুখস্থ করতে হবে, আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় ছোট প্রশ্নগুলা 2 নম্বরে আমরা সংক্ষেপে উত্তর দাও, এই প্রশ্নগুলা দিয়ে এখান থেকে 2-3টা প্রশ্ন থাকে,
কিংবা আমাদের যে ডান পাশ বাম পাশ মিলকরণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে থাকে শূন্যস্থান। তাই এদের প্রত্যেকটি ধর্ম, ভাষা, সমাজ ব্যবস্থা এগুলো শিখতে হবে। তো আমি প্রথমে আবার বলছি, গারোদের ভাষার নাম আমরা শিখবো আচি বা গারো ভাষা। তারপর তাদের নিজস্ব ধর্মের নাম জাস্ট মুখস্থ করবো, সাংসারিক, এবং কিছু কিছু এখন গারোর খ্রিস্ট ধর্মাবলম্বীও হচ্ছে। সমাজ ব্যবস্থা, এখানে দেখা যায় যে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গারোরা মাতৃতান্ত্রিক, অর্থাৎ আমরা যেমন পিতার পরিচয় বড় হই, দেখা যাচ্ছে যে আমরা স্কুলে ভর্তি হতে গেলে কোথাও গেলে সবার কিছু বাবা কি করে, বাবার বাসা কোথায়, কিন্তু সেই ক্ষেত্রে ওরা হচ্ছে পিতৃতান্ত্রিক, সরি মাতৃতান্ত্রিক। বারবার মনে রাখবে, গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক। তারা মায়ের পরিচয়ে বড় হয় এবং দেখা যাচ্ছে তাদের যে গারো বংশের যে ওই নৃগোষ্ঠীর পরিবারের মেয়েরা সকল সম্পত্তির অধিকারী হয়। এমনকি মায়েরা বা পরিবারের মেয়েরা বাইরের যে কাজে উপার্জনমূলক কাজগুলো করে থাকে, তাই এই পরিবারগুলোকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। দেখাতে লেখা আছে, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। আমি বলছিলাম কেন বলা হয়, যদি বলা হয় যে কেন মাতৃতান্ত্রিক বা মাতৃতান্ত্রিক পরিবার কি, সেক্ষেত্রে উত্তরটা হয় যে মায়ের পরিচয় যখন শিশুরা বেড়ে ওঠে এবং দেখা যায় যে মা পরিবারের প্রধান হয় এবং উপার্জনমূলক কাজগুলো মায়েরাই করে থাকে এবং সম্পত্তির অধিকার মেয়েরা হয়, তখন সেই পরিবারগুলোকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। খাদ্যটার সময় আমি একবার বলেছিলাম, যদি খুব ছোট ভাবে আসে যে গারোদের খাদ্য কি বা খাদ্যাভ্যাস সম্পর্কে লিখো, তখন আমরা উত্তর দিব যে গারোরা ভাত, মাছ, মাংস, সব স্বাভাবিক খাবার খায়, শাকসবজি সবই খায়, কিন্তু তাদের পছন্দের খাবার হচ্ছে বাঁশের পোড়া। বাঁশের পোড়া হচ্ছে কচি বাঁশ বা বাঁশের একদম আলাদা অংশ, এটাকে সবজি, মাছ, মাংসের সাথে রান্না করে তারা খায়। এরপর আসে বাড়ি। গারো জনগোষ্ঠীর পূর্বের লোকেরা যদি তারা পাহাড়ের পাদদেশে বসবাস করে, তারপর দেখা যায় যে তারা নদীর তীর ঘেঁষে, আগে দেখা যেত, এখন তাদের বিভিন্ন রকম আমাদের সামাজিক উন্নয়নের ফলে কিংবা আমাদের জীবনযাত্রার উন্নয়নের ফলে তাদেরকে এখনো বিভিন্ন রকম শহরে তারা আসছে, পড়াশোনা করছে, বিভিন্ন রকম বাড়ি ঘর তৈরি করতে দেখা যায়। কিন্তু গারোদের প্রধান বাড়ি হচ্ছে নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি করতেন, যা নকমাঙ্গি নামে পরিচিত। আমি এখানে বাড়িটার নাম লিখে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবা, কারণ এই ওয়ার্ডগুলা দেখা যাচ্ছে কাপড়, ওদের পোশাকের নাম, ওদের দেবতা, উৎসব, সব এলোমেলো হয়ে যায়, তাই আমাদেরকে একটু ভালোভাবে মুখস্থ করতে হবে এগুলা। ওদের বাড়ির নাম হচ্ছে নকমাঙ্গি। প্রশ্ন যদি আসে যে নকমাঙ্গি কি, অনেক সময় প্রশ্ন আসে নকমাঙ্গি কি। নকমাঙ্গি হচ্ছে গারোদের বাড়ি, একদম এক কথায় উত্তর হচ্ছে নকমাঙ্গি হচ্ছে গারোদের বাড়ি, যা নদীর তীরে সারি বেঁধে বা লম্বা সারি বেঁধে তৈরি করা হয়। প্রশ্ন আবারও বলছি, যদি আসে নকমাঙ্গি কি, নকমাঙ্গি হচ্ছে গারোদের বাড়ি যা নদীর তীরে সারি বেঁধে লম্বাভাবে তৈরি করা হয়। তবে বর্তমানে তারা অন্যদের মতো কার্গেটেড টিন ও অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি করে। এখন শুধু যদি প্রশ্ন আসে যে গারোদের বাড়ি সম্পর্কে লিখো বা গারোদের ঘর বাড়ি সম্পর্কে লিখো, তখন ঠিক এখান থেকে প্রশ্ন হবে যে গারোরা নদীর তীরে সারিবদ্ধভাবে লম্বভাবে তৈরি এক ধরনের বাড়িতে থাকে, যাকে বলা হয় নকমাঙ্গি। কিন্তু বর্তমানে গারোরা অন্যান্যদের মতনই কি করে, কার্গেটেড টিনের বাড়িতে থাকে বা সাধারণ বাড়িতে থাকে। এরপর পোশাক, এটা আমি একটু আগেও বলেছিলাম যে গারো নারীদের, এটা শুধু নারীদের ক্ষেত্রে হবে, এটা অবশ্যই পুরুষদের পোশাক অ্যাড করবা, কেউ লিখবা না। যদি প্রশ্ন আসে দকবান্দা ও দকশাড়ি কি, দকবান্দা ও দকশাড়ি কি প্রশ্ন হবে। এটা হচ্ছে গারোদের এক ধরনের ঐতিহ্যবাহী, গারো নারীদের এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক। দকবান্দা ও দকশাড়ি হলো গারো নারীদের এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক। আর পুরুষরা শার্ট, লুঙ্গি, ধুতি পরিধান করে। এখন প্রশ্ন এভাবে যদি আসে যে গারো
নারী ও পুরুষের পোশাক সম্পর্কে লিখো বা গারোদের পোশাক সম্পর্কে লিখো, তখন আমরা লিখতে পারবো যে গারো নারীরা দকবান্ধা ও দকশাড়ি নামক এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে এবং পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি পরিধান করে। তবে আধুনিক গারো নারী, এটা হচ্ছে ঐতিহ্যবাহী ওদের পোশাক। তবে আধুনিক গারো নারী ও পুরুষেরা সালোয়ার কামিজ, শাড়ি, শার্ট প্যান্ট সবই পরিধান করে। উৎসব, উৎসবের গারোদের প্রধান উৎসব ওয়াঙ্গালা কি? প্রশ্ন আসে ওয়াঙ্গালা কি? ওয়াঙ্গালা হচ্ছে গারোদের একটি উৎসব বা গারোদের প্রধান উৎসব। এ সময় তারা, আমি পাশে লিখেছি দেবতা, এই শাওজংয়ের পুজো করে, শাওজংয়ের আরাধ্য করে বা শাওজংয়ের আরাধনা এক ধরনের উৎসব করে যার নাম হচ্ছে ওয়াঙ্গালা। তারা সূর্য দেবতা শাওজং ও এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। এখন শুধু যদি এইটুকু নিয়ে প্রশ্ন আসে যে ওয়াঙ্গালা কি, তাহলে হবে তাদের সূর্য দেবতা। এক কথা উত্তর দিতে গেলে ওয়াঙ্গালা গারোদের একটি উৎসবের নাম বা গারোদের প্রধান উৎসব। আর যদি বড় করে লিখতে চাই তখন আসবে যে তারা সূর্য দেবতা শাওজং এর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য দিয়ে এই অনুষ্ঠানটি পালন করে। এছাড়া তারা আরেকটা কি করে, নতুন ধান তোলার উৎসব পালন করে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে। তখন তারা এই নতুন শস্য, এই দুইটাই হচ্ছে শস্য ঘরে তোলার উৎসব। একটা হচ্ছে তাদের সূর্য দেবতার শাওজং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন শস্য ঘরে তোলা আর আরাধনা করে নতুন শস্য ঘরে তোলার সময় উৎসব করে। একটা হচ্ছে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে নতুন ধান তোলার উৎসব করে। এই সময় তারা বিভিন্ন রকম গান বাজনা বাজিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা গারোরা জনগোষ্ঠী কত বছর পূর্বে কোথা থেকে আগত হয়েছে শিখবো, গারোদের ভাষার নাম কি শিখবো, গারোরা কোন ধর্মাবলম্বী তারা ধর্ম সম্পর্কে শিখবো, গারোদের ঘর বাড়ি সম্পর্কে আমরা শিখবো একটা স্টেপ, গারোদের খাদ্য বা খাদ্যাভ্যাস, খাদ্য আসলে শুধু এতটুকু দিলেই হবে। যদি আসলে গারোদের খাদ্যাভ্যাস সম্পর্কে লিখো তখন আমরা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে সম্পূর্ণটুকু লিখবো। উৎসব আসলে গারোরা ওয়াঙ্গালা, যেভাবে বুঝিয়ে বলেছি প্রধান উৎসব কি শুধু এতটুকু লিখলে হবে ওয়াঙ্গালা। গারোদের দেবতা শাওজং, আমি এভাবে মুখস্থ করবো। এছাড়া যদি বড় প্রশ্ন হিসেবে আসে যে গারোদের উৎসব সম্পর্কে লিখো, তখন আমি একটু আগে যেভাবে বললাম বা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে তখন আমরা সেভাবে লিখবো। গারোদের বাড়ি কি বা নকমান্দি কি, সেক্ষেত্রে লিখবো যে গারোদের বাড়িকে বলা হয় নকমান্দি। প্রশ্নটা নকমান্দি কি, তাহলে নদীর তীরে গারোরা যে লম্বাভাবে সারিবদ্ধভাবে বাড়ি তৈরি করে তাকে বলা হয় নকমান্দি। বর্তমানে গারোরা বাড়িতে কি ধরনের টিন ব্যবহার করে, তখন আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো যে করগেটের টিন ব্যবহার করে। আচ্ছা, এখন তোমরা তোমাদের বইয়ে 83 পৃষ্ঠায় দেখো আরো কিছু শিখি। এখানে ছোট করে দেওয়া আছে গারোদের একটি যুদ্ধ সম্পর্কে দেওয়া আছে ইংরেজদের সাথে। এখান থেকে মাঝে মাঝে আসে 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গারোদের হাতে ছিল শুধু বিল্লাম আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। সে সময় দুজন গারো বীর যোদ্ধা টগান নিংমিনজা ও সোনারাম সাংমা, এখানে আমি লিখি যুদ্ধ, এই পয়েন্টটা একটু পড়বা। 1872 সালে হয়, কাদের সাথে? গারো ও ইংরেজদের মাঝে। 1872 সালে এই যুদ্ধটা সংঘটিত হয় গারো ও গারো নৃগোষ্ঠী বা গারো জাতি ও ইংরেজদের মাঝে। এ সময় গারোদের দুজন বীর যোদ্ধার নাম লিখো, দুজন গারো বীর যোদ্ধা। হঠাৎ করে মনে হবে যে আমরা সংস্কৃতি পড়েছি, এখানে যুদ্ধ নিয়ে কোথায় ছিল, কারণ অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অনুশীলনী কিছু ছোট ছোট অংশ স্কিপ করি, এড়িয়ে যাই। তখন এখানে গারোদের দুজন বীর যোদ্ধা যদি নাম আসে, দুজন বীর যোদ্ধার নাম লিখো। সেক্ষেত্রে দুজন বীর যোদ্ধার নাম হচ্ছে টগান নিংমিনজা, একজনের নাম হচ্ছে টগান
নেংমিনজা, আরেকজনের নাম হচ্ছে সোনারাম সাংমা। তোমরা যদি আমার লেখা না বোঝো, পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি বোর্ড দেখতে সমস্যা হয় কিংবা আমার লেখা না বোঝা যায়, তোমরা অবশ্যই ক্লাসে যে কোনো, শুধু আমার না, যে কোনো ক্লাস শুরুর সময় সামনে বইটা নিয়ে বসবে। সেক্ষেত্রে শিক্ষক যা পড়াচ্ছেন সেটার সাথে মিলিয়ে নেবে, কারণ দেখা যাচ্ছে যে তোমাদের বেশিরভাগ অংশই, বেশিরভাগ সাবজেক্টগুলোই আমরা বই লাইনগুলো প্রত্যেকটা টিচারে বই থেকেই পড়াচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো অন্তপক্ষে বাংলাদেশ ও বিশ্ব ক্লাসের সময় তোমরা বইটা সামনে নিয়ে বসবে, যে অংশগুলো বারবার শিক্ষক বলছে সেগুলা নোট করে নিবে বা বইতে দাগিয়ে নিবে বা লিখে নিবে এভাবে। আচ্ছা, তাহলে যদি গারদের যুদ্ধ সম্পর্কে আসে তখন আমরা লিখতে পারবো যে গারদ, যদি হঠাৎ করে প্রশ্ন আসে যে গারদের যুদ্ধ সম্পর্কে লিখো, ইংরেজদের সাথে গারোর যে যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে লিখো, তাহলে আমরা লিখতে পারবো যে 1872 সালে গারো ও ইংরেজদের মাঝে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই সময় গারোদের অস্ত্র হিসেবে ছিল হচ্ছে শুধু মিল্লাম, আর ইংরেজদের ছিল বন্দুক। সে সময় গারো দুজন বীর যোদ্ধার নাম জানা যায়, সেটা হচ্ছে টগানমেংমিনজা, সোনারাম সাংমা। এ নিয়ে একটি ছোট প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে, চলচ্চিত্র তৈরি করা হয়েছে এবং এই চলচ্চিত্রের একটি পোস্টার রাখা হয়। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়ে এই যে গারো ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে পড়লাম, আমি আরেকবার রিপিট করছি, তোমরা আজকে বাসায় বসে এই গারো নৃগোষ্ঠীর সবগুলো পয়েন্ট, তাদের ভাষা, ধর্ম, খাদ্য, পোশাক, উৎসব এবং বাড়ি, এই সম্পর্কে খুব ভালো করে শিখবে, সবাই শিখবে। শিখে মুখস্থ করে যার যার খাতায় এটা অনুশীলন করবে এবং এই যুদ্ধ সম্পর্কে। তারপর আজকে তোমাদের আমরা একটা খাসি বা খাসিয়া, আগে যখন আমাদের পুরাতন বই ছিল অনেকেই খাসি খাসিয়া মাঝে বুঝতে পারে না, খাসিয়া জাতি এবং খাসি জাতি একই নৃগোষ্ঠী। এই খাসিয়া নৃগোষ্ঠীকে এখন খাসি নামে পরিচিত বা খাসি বলা হয়। এখন আমরা এই খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো আজকে। খাসিও যারা সিলেটে গিয়েছো বেড়াতে, জাফলং এর ওদিকে, অনেকেই একটা গ্রাম আছে ওদের খাসিয়াপল্লী বা খাসিয়াপুঞ্জি নামে পরিচিত। জাফলং এর যে নদীটা আছে সেটার একটু ওপারে দেখা যায়। তো সাধারণত খাসি জনগোষ্ঠী কোথায় বসবাস করে হলে হবে যে বাংলাদেশের সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে, সিলেট জেলার বিভিন্ন অংশে এই খাসিয়া বা খাসি উপজাতি বসবাস করে। যেহেতু বইয়ে খাসি আছে, এখন আমরা খাসি নামটি লিখবো, আমরা খাসিয়াটা আর ব্যবহার করব না। অতীতে সিলেটের জয়ন্তা বা জয়ন্তিয়া একটি রাজ্য ছিল, ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বসবাস করত। যদি বসবাস নিয়ে আসে যে খাসি জনগোষ্ঠী কোথায় বসবাস করত, সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে, এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। খাসিদের বসবাস কোথায়? সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে। আর তারা কোথা থেকে আগত হয়েছিল বা অতীতে কোন রাজ্যে বসবাস করত? জয়ন্তা বা জৈন্তিয়া নামক রাজ্যে। তারপর ভাষা, ভাষা হচ্ছে খাসিদের হচ্ছে গারোদের মতো নিজস্ব ভাষা রয়েছে যার নাম মনক্ষেম বা মনক্ষেম। এটা অনেক সময় আসে ভাষা মনক্ষেম কি, দেখা যায় যে ওদের নামগুলো একটু আনকমন, আমাদের পরিচিত না, নামগুলো নতুন। তো কোনটা পোশাকের নাম, কোনটা খাদ্যের নাম, কোনটা
ধর্মীয় উৎসবের নাম, দেবতার নাম, ভাষার নাম একটু এলোমেলো হয়ে যায়। আমি যতবারই বিভিন্ন পঞ্চম শ্রেণীর স্টুডেন্টদেরকে পড়িয়েছি, প্রত্যেকবারই এই অধ্যায়টা খুব মজার। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যায়টা কিন্তু খুবই মজার। কিন্তু দেখা যায় কি যে এই নামগুলোর কারণে মাঝে মাঝে তোমাদের শিখতে অসুবিধা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আমি এর জন্য বারবার বলবো একটা একটা অধ্যায় করে খুব ভালো করে, যেমন গারো একটু আগে পড়িয়েছি, আমি বারবার একই নাম বারবার বলেছি। কেন বলেছি? আমরা একটা নৃগোষ্ঠী একদিন শেষ করব এবং খুব ভালো করে ছোট ছোট করে শেষ করব। ধর্ম কি, বর্ণমালা কি, কোথা থেকে এসেছে, কি খায়, কিভাবে বাড়ি বাঁধে তারা, কি কি উৎসব পালন করে, দেবতার নাম কিভাবে আলাদা আলাদা করে ঠিক এভাবে লিখে লিখে আমরা শিখবো। এটা দেখা যাবে যে শিখতে সহজ হবে। ভাষার নাম হচ্ছে মনকে, কিন্তু তাদের কি নিজস্ব বর্ণমালা নেই। এই জিনিসটা মনে রাখবে, গারোদের ছিল কিন্তু খাসিদের নিজস্ব বর্ণমালা নেই। আবার বলছি, যদি ভাষা আসে, খাসিদের গারোদের মতো নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু ভাষার নাম হচ্ছে মনখেম, কিন্তু নিজস্ব বর্ণমালা নেই। তারপর হচ্ছে সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা গারোদের মতো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক কি আমি ঠিকভাবে বুঝিয়েছি, তাই আমি এটা বলছি না। যদি আসে যে খাসিদের সমাজ ব্যবস্থা কেমন, খাসিদের সমাজ ব্যবস্থা হচ্ছে গারোদের মতো মাতৃতান্ত্রিক, কিন্তু পরিবারের উত্তরাধিকারী হয় কি সবার ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, তারা প্রচুর পান ও মধু চাষ করে। এক্ষেত্রে মনে রাখবে মাতৃতান্ত্রিক সম্পত্তির অধিকারী হয় কারা? পরিবারের ছোট মেয়ে। আর হচ্ছে তাদের জীবিকা, যদি জীবিকা আসে ছোট, এটা কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যেই পড়ে। সমাজ ব্যবস্থার মধ্যে আমি আরেকবার বলছি কি কি পড়বে। সমাজ ব্যবস্থার মধ্যে পড়বে পরিবার কেমন, পিতৃতান্ত্রিক অথবা মাতৃতান্ত্রিক, এবং সম্পত্তির অধিকারী কারা হয়, তারা কি করে জীবিকা নির্বাহ করে, কি কি কাজ করে জীবিকা নির্বাহ করে। যদি কৃষি কাজ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি কি শস্য দ্বারা ফলায়, এই জিনিসগুলা সমাজ ব্যবস্থার মাঝে আসবে। মাঝে মধ্যে দেখা যায় যে ওদের ঘর বাড়ির জিনিসগুলো সমাজ ব্যবস্থার মধ্যে এসে পড়ে। সেক্ষেত্রে খাসিদের সমাজ ব্যবস্থা বললে আমরা লিখবো খাসিরা মাতৃতান্ত্রিক, সম্পত্তির অধিকারী সাধারণত পরিবারের ছোট মেয়েরা হয়, তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে তারা পান সুপারি ও চা, প্রচুর মধু চাষ করে। জীবিকা হচ্ছে কৃষিকাজ আর সেক্ষেত্রে কি পান ও মধু চাষ। ঠিক আছে, তারপর আসে আমরা খাদ্যে। খাদ্য হচ্ছে খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, শুটকি মাছ, মধু। এবং তারা অতিথিদের, যেহেতু তারা পান ও মধু চাষের প্রতি আগ্রহী, তো দেখা যায় তারা অতিথিদেরকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করে। সেক্ষেত্রে তারা পান সুপারিকে একটি পবিত্র জিনিস মনে করে। এটা কিন্তু আছে যে চা, পান সুপারি এসব দিয়ে আপ্যায়ন করে, কিন্তু এই পান সুপারিটাকে একটা তারা পবিত্র খাদ্য হিসেবে ধরে। এখন যদি খাদ্য আসে, খাদ্যে দেখবা থাকবে খাদ্য হচ্ছে ভাত, মাছ, মাংস, শুটকি। আর অতিথিদের আপ্যায়ন করে চা, পান সুপারি দিয়ে। পান সুপারিকে তারা পবিত্র খাদ্য মনে করে। তাহলে আমরা ওদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা জানলাম। ছোট করে বলবো যে খাসিরা ভাত, মাছ, মাংস, সব ধরনের শাকসবজি, সব ধরনের খাবার খায়। তারা অতিথিদের আপ্যায়ন করে চা, পান সুপারি দিয়ে। এক্ষেত্রে তারা পান সুপারিকে পবিত্র খাদ্য মনে করে। পোশাক যদি আসে,
পোশাকের ক্ষেত্রে খাসিদের নারী ও পুরুষের পোশাকের মাঝে পার্থক্য রয়েছে। দেখা যায় না পুরুষেরা ফুঙ্গু মারুং নামে, আমি বারবার বলেছি যে ওদের নামগুলো আমাদের কাছে অপরিচিত, ওদের খাবারের নাম, ওদের পোশাকের নাম, তা আমাদেরকে একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। খাসি পুরুষরা পরে যেটা এক ধরনের পোশাক পরে যার নাম হচ্ছে ফুঙ্গু মারুং, আর মেয়েরা ব্লাউজ ও লুঙ্গি পরে বা স্কার্ট জাতীয় পোশাক পরে। আমি এখানে পোশাকটা লিখছি। পোশাকের ক্ষেত্রে দুটো ভাগ হবে, একটা হচ্ছে মহিলাদের পোশাক, মহিলারা ব্লাউজ, লুঙ্গি পরে, আর পুরুষদের পোশাকের নাম হচ্ছে ফুঙ্গু মারুং। এরপর আসছে ধর্ম। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করে, তাদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নাংথু। অনেক সময় আসে উবলাই নাংথু কাদের দেবতা বা উবলাই নাংথু কি? উবলাই নাংথু হচ্ছে খাসিদের দেবতার নাম। তাহলে আমরা জানি তারা বিভিন্ন রকম দেবতার পূজা করে, আর কিন্তু তাদের প্রধান দেবতা হচ্ছে উবলাই নাংথু। তারা এই উবলাই নাংথুকে পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে। এরপর আসছে খাসিদের উৎসব। খাসিরা বিভিন্ন ধরনের, যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসল হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এক্ষেত্রে এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করে। তাহলে দেখা যাচ্ছে যে খাসিদের নির্দিষ্ট করে উৎসবের কোনো নাম নেই। তারা আমাদের মতনই, আমরা যেমন বিভিন্ন রকম আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে থাকি, বিভিন্ন রকম পূজা পার্বণ করে থাকি, এবং হচ্ছে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন পালন করে থাকি। খাসিরাও এই ধরনের বিয়ে, পূজা পার্বণ বা অতিবৃষ্টি, ফসল হানি। অতিবৃষ্টি হচ্ছে যখন তাদের ফসলের সময় থাকে, দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার ফলে বন্যার সৃষ্টি হচ্ছে, ফসলের জমি ডুবে যাচ্ছে। কিংবা যে অনাবৃষ্টি, যেটা আমাদেরও সংস্কৃতি আছে, যে আমরা যখন বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দেয়, খরা দেখা দেয়, তখন দেখা যেত আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য ছিল যে ছোট বাচ্চারা এবং বাড়ির মহিলারা কুলো নিয়ে বের হতো এবং গায়ে কাদা মেখে তখন আল্লাহ মেঘতে, পানিতে, ছায়াতে এই ধরনের গান করতো। এটা ধারণা ছিল যে এইভাবে চাইলে হয়তো বা প্রকৃতি শুনবে, বৃষ্টি হবে, প্রকৃতি স্বাভাবিক হবে। ঠিক খাসিদের মাঝেও এই ধরনের কিছু রীতি রেওয়াজ রয়েছে। তাহলে খাসি জনগোষ্ঠী যদি এখন আমাদের প্রশ্ন আসে যে খাসিদের বসবাস কোথায়, আমরা প্রথমে শিখবো খাসিদের বসবাস হচ্ছে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে। ধারণা করা হয় জয়ন্তা বা জৈন্তিয়া নামক রাজ্য থেকে তারা এসেছে। এটা সিলেটের পার্শ্ববর্তী রাজ্য হিসেবে ধরা হয়। আসামের ভাষা হচ্ছে খাসিদেরও নিজস্ব ভাষা রয়েছে গারোদের মতো, নাম হচ্ছে মনখেম, কিন্তু তাদের নিজস্ব কোনো লিপি নেই, অর্থাৎ বর্ণমালা নেই। সমাজ ব্যবস্থা খাসিরাও মাতৃতান্ত্রিক, বা খাসি সমাজও হচ্ছে মাতৃতান্ত্রিক। এখানে মায়েরাই পরিবারের পরিচয় বহন করে, সম্পত্তির অধিকারী হয়, কিন্তু এক্ষেত্রে পরিবারের ছোট মেয়েরা সম্পত্তির অধিকারী হয়। জীবিকা হচ্ছে খাসিরা কৃষি কাজ করে, নানা রকম চাষাবাদ করে, কিন্তু পান ও মধু চাষ বেশি করে। খাদ্যাভ্যাস হচ্ছে তারা ভাত, মাছ, মাংস, শুটকি সকল প্রকার খাবার খায়, কিন্তু তারা অতিথিদের চা এবং পান সুপারি দিয়ে আপ্যায়ন করে। এক্ষেত্রে পান সুপারিকে ধরা হয় এক ধরনের পবিত্র খাবার। পোশাকের যদি আসে খাসিদের পোশাক সম্পর্কে লিখো, সেই ক্ষেত্রে আমরা লিখবো খাসি মহিলারা ব্লাউজ ও লুঙ্গি পরে এবং পুরুষরা ফুঙ্গু মারুং নামের এক ধরনের পোশাক পরে। দেবতা, খাসিদের প্রধান দেবতা হচ্ছে উবলাই নাংথু, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে। এবং যদি আসে উৎসবের ক্ষেত্রে খাসিরা বিভিন্ন রকম পূজা পার্বণ, বিয়ে, জন্মদিন, অতিবৃষ্টি, অনাবৃষ্টিতে নাচ গান করে তাদের দেবতাকে খুশি করে এবং উৎসব পালন করে। তাহলে
আজকে আমরা গারো এবং খাসিদের সমাজ ব্যবস্থা এবং তাদের খাদ্যাভ্যাস, বসবাস ও ধর্ম, দেবতা, পোশাক সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়েরই ম্রো জাতি এবং ত্রিপুরা জাতি সম্পর্কে জানব। ম্রো ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানব। তাহলে তোমরা বাসায় সবাই গারো এবং খাসি এই দুটো টপিক খুব ভালো করে শিখে রাখবে আগামী ক্লাসের আগ পর্যন্ত। এক সপ্তাহ সময় পাবে আগামী ক্লাস হতে, এর মধ্যে এই দুটো অধ্যায় খুব ভালো করে শিখে রাখবে বাসায় সবাই যারা দেখছো আজকে। তো তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে।